সকলকে এলিটের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এ সেমিস্টার 1-এ বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাসে কি করা হয়, আমাদের চারপাশে যে সমস্ত জীব রয়েছে তাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে বিভিন্ন গ্রুপে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন বিজ্ঞানী কিভাবে করেছেন সেটাই আমরা পরপর দেখব। প্রাথমিক যে শ্রেণীবিন্যাস করা হয় সেটা খুব একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়নি। যখন সভ্যতা শুরু হয় তখনকার দিনে কি করা হতো, যে মানুষের যে বেসিক নিড কোনগুলো, যেমন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এর ওপর নির্ভর করে মানুষ কি করেছিল, আশেপাশে যে সমস্ত জীব ছিল তাদেরকে ভাগ করেছিল। যেমন খাবারের জন্য আমরা কি বিভিন্ন শস্য, ডাল জাতীয় খাবার, বিভিন্ন পশুকে আমরা খাদ্যরূপে গ্রহণ করে থাকি। ঠিক আছে, বস্ত্রের জন্য কি করি, বস্ত্রের জন্য আমরা কি করি, কটন বা জুট, এই সমস্ত জিনিস আমরা বস্ত্রের জন্য ব্যবহার করি। আর বাসস্থানের জন্য কি ব্যবহার করা যেতে পারে, বাসস্থানের জন্য বিভিন্ন ধরনের গাছের কাঠ আমরা ব্যবহার করতে পারি, যেমন শাল, সেগুন প্রভৃতি। প্রাথমিক শ্রেণীবিন্যাসে কি করা হয়েছিল, যে মানুষের বেসিক নিডের উপর নির্ভর করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিসের উপর নির্ভর করে আশেপাশে জীবজগৎকে আমরা ভাগ করেছিলাম। কিন্তু এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভর করে এই শ্রেণীবিন্যাস ছিল না। আমাদের কাছে 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস রয়েছে। আমরা এরপরে দেখব যে আস্তে আস্তে কিভাবে বিভিন্ন বিজ্ঞানীরা সায়েন্টিফিক ভাবে শ্রেণীবিন্যাসটা করেছেন। বৈজ্ঞানিক উপায়ে শ্রেণীবিন্যাস, সর্বপ্রথম বৈজ্ঞানিক ভাবে যিনি জীবজগৎকে শ্রেণীবিন্যাস করেছিলেন তিনি ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি। অ্যারিস্টটল কি করেছিলেন, সমগ্র জীব জগৎকে দুটো গ্রুপে ভাগ করেছিলেন। এটা আমাদের যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আমরা সহজেই বলতে পারবো। আমরা যদি বাড়ি থেকে বেরোই তাহলেই কিন্তু দেখতে পাবো যে বাড়ির সামনে বা আশেপাশে কি আছে, বিভিন্ন গাছ আছে আর কিছু পশু আছে। একই রকম ভাবে তিনি কি করেছিলেন, সমগ্র জীব জগৎকে উদ্ভিদ এবং প্রাণীতে বিভক্ত করেছিলেন। উদ্ভিদকে তিনি কি করলেন, উদ্ভিদকে তিনি তিনটি শ্রেণীতে ভাগ করেছিলেন। তিনটি শ্রেণী কি কি, বিরুৎ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বিরুৎ জাতীয় উদ্ভিদ কোনগুলো, যেগুলো হাইটে খুব শর্ট হয় বা ছোট হয়, যেমন ধান, এগুলো খুব ছোট ছোট সাইজের হয়, তাই সেগুলো হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদ কোনগুলো, যেগুলো বিরুতের থেকে একটু বেশি লম্বা হয় কিন্তু খুব একটা লম্বা হয় না। যেমন আমরা আশেপাশে অনেক ফুলের গাছ দেখি, বাড়িতেও দেখি, যেমন টগর ফুলের গাছ, জবা ইত্যাদি, এগুলো হলো গুল্ম জাতীয় গাছ। বৃক্ষ জাতীয় গাছ, যেগুলো অনেক বড় হয়, যাদের গুঁড়ি অনেক মোটা হয়, মজবুত হয়, সেগুলো হচ্ছে আমাদের বৃক্ষ জাতীয় গাছ। বাড়ির আশেপাশে আমরা অনেক দেখি এরকম অনেক বড় বড় গাছ, যেমন আম, নারকেল, বট প্রভৃতি। তাহলে তিনি উদ্ভিদকে কি করেছিলেন, তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করেছিলেন। এক হচ্ছে বিরুৎ, দুই হচ্ছে গুল্ম, আর তিন হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এরপরে তিনি কি করলেন, আরেকটা ক্যাটাগরাইজ করলেন, সেগুলো সব ছিল প্রাণীর মধ্যে। প্রাণীর মধ্যে যারা পড়েছিল তাদেরকেও আবার তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন। নামগুলো কি কি, এনাইমা এবং অ্যানাইমা। এনাইমা কারা, যাদের মধ্যে রেড ব্লাড সেল উপস্থিত। এবার রেড ব্লাড সেল কোনগুলো, রেড ব্লাড সেল বলতে আমরা বুঝি যাকে বলে লোহিত রক্তকণিকা, যার জন্যই আমাদের রক্তের রং লাল হয়ে থাকে। ঠিক আছে, এনাইমা কারা, এনাইমা হচ্ছে যাদের মধ্যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা থাকার জন্য রক্তের রং লাল হয়ে থাকে, তাদেরকে তিনি কি করলেন, এনাইমা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। আর যে সমস্ত প্রাণীর মধ্যে রেড ব্লাড সেল অনুপস্থিত তাদেরকে তিনি অ্যানাইমা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। যেমন আরশোলা, আরশোলার তো কোনো লোহিত রক্তকণিকা থাকে না, তাহলে সেই নিশ্চয়ই অ্যানাইমা গ্রুপের মধ্যে পড়বে। তাহলে জীবজগৎকে তিনি কি করেছিলেন, উদ্ভিদ এবং প্রাণী জগতে বিভক্ত করেছিলেন। উদ্ভিদকে বিরুৎ, গুল্ম, বৃক্ষ জাতীয় উদ্ভিদে, আর প্রাণীকে অ্যানাইমা আর এনাইমা দুটো গ্রুপে বিভক্ত করেছিলেন। পরবর্তী কনসেপ্টে যাওয়ার আগে আমরা কতগুলো ছোট ছোট জিনিস আমরা জেনে নেব। প্রথমে জানবো আমরা এককোষী বলতে আমরা কি বুঝি, বহুকোষী বলতে আমরা কি বুঝি। জীবন বিজ্ঞান পড়তে গিয়ে তোমরা অনেক সময়
এই কথাটা সহজেই মানে প্রায় শুনতে পাবে। এককোষী কি, বহুকোষী কি, তার আগে জানতে হবে যে এককোষী আমরা কাকে বলবো আর বহুকোষী কি কাকে বলবো। আমরা জানি যে কোনো জীব সেটা হতে পারে গাছ, হতে পারে যে কোনো প্রাণী, হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে, প্রত্যেকেই কিন্তু কোষ নিয়ে গঠিত। ঠিক যেমন দেখো যে একটা বাড়িকে যদি আমরা দেখি কি নিয়ে গঠিত, বলতে পারি একটা বাড়ি ইট নিয়ে গঠিত। একই রকম ভাবে যে কোনো জীব কিন্তু কোষ নিয়ে গঠিত। এবার কোষের সংখ্যার ওপর নির্ভর করে আমরা বলে থাকি যে একটি জীব হয় এককোষী হতে পারে, না হলে বহুকোষী হতে পারে। যে সমস্ত জীব কেবলমাত্র একটাই কোষ নিয়ে গঠিত তাকে আমরা বলবো এককোষী, আর যে সমস্ত জীবের দেহে অসংখ্য কোষ রয়েছে তাকে আমরা বলবো বহুকোষী। এককোষী কিরকম? এককোষীর উদাহরণ কি কি হতে পারে? ব্যাকটেরিয়া হতে পারে, অ্যামিবা হতে পারে। এরা প্রত্যেকেই কেবলমাত্র একটা কোষ নিয়েই গঠিত। একটাই কোষ তাদের যাবতীয় কাজকর্ম করতে সাহায্য করে। বহুকোষী কারা? বহুকোষী আমরা, মানুষ। এছাড়া আশেপাশে আমরা দেখতে পাই কি, কুকুর দেখতে পাই, ছাগল দেখতে পাই। এরা প্রত্যেকেই হচ্ছে বহুকোষী। বহুকোষী কোষের ক্ষেত্রে কি হয়? সমস্ত কোষ তাদের যাবতীয় কাজ করতে সাহায্য করে। এরপরে আমরা দেখব অটোট্রফ এবং হেটারোট্রফ সম্পর্কে। অটোট্রফ হচ্ছে বাংলায় একে বলে স্বভোজী, আর হেটারোট্রফ কারা? হেটারোট্রফ হচ্ছে পরভোজী। অটোট্রফ মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদেরকে আমরা বলবো অটোট্রফ। এবার তোমরা বলতেই পারো যে বাড়িতে তো মা বা যে কেউ যে বড় আছে সেও তো নিজের খাবারটা নিজেই তৈরি করছে, রান্নাঘরে নিজের খাবার নিজেই তৈরি করছে, আমিও নিজের খাবার মাঝে মাঝে নিজে তৈরি করতে পারি, তাহলে কি আমরাও অটোট্রফ? না, আমরা অটোট্রফ না। অটোট্রফ তারাই যারা কেমিক্যাল জিনিস থেকে খাবার তৈরি করতে পারবে। কেমিক্যাল বা ইনঅর্গানিক কোনো জিনিস থেকে যারা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে তাদেরকে আমরা বলবো অটোট্রফ। যেমন সবুজ উদ্ভিদ, কিছু কিছু ব্যাকটেরিয়া নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলি অটোট্রফ। হেটারোট্রফ কারা? হেটারোট্রফ মানে হচ্ছে পরভোজী। পরভোজী কারা? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল। হতে পারে সে কোনো গাছ বা কোনো আলাদা কোনো সোর্স থেকে খাবার পাচ্ছে, অথবা কোনো মৃত পচা গলা জিনিস থেকে খাদ্যরস সংগ্রহ করছে। তারা প্রত্যেকেই কিন্তু এই পরভোজীর মধ্যে পড়বে। মানুষ মানে আমরা যারা, তারাও কিন্তু পরভোজীর মধ্যেই পড়ি। এরপরে আমরা জানবো যে দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে। আমরা একটু আগেই দেখলাম যে অ্যারিস্টটল যিনি ছিলেন, যাকে আমরা ফাদার অফ বায়োলজি বলছিলাম, তিনিও কিন্তু সমগ্র জীবজগৎকে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করেছিলেন, উদ্ভিদ এবং প্রাণী। কিন্তু সেখানে তিনি রাজ্য শব্দটি বা রাজ্যকে বলা হয় কিংডম, এই শব্দটির কোনো রকম ব্যবহার কিন্তু তিনি করেননি। তাহলে সর্বপ্রথম যিনি এই দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির কথা বলেন তিনি ছিলেন ক্যারোলাস লিনিয়াস। এই নামটা আমরা আরো একটা জায়গায় পাবো, সেটি হলো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের প্রবক্তাও ছিলেন কিন্তু ক্যারোলাস লিনিয়াস। তিনি কি করেছিলেন? সমগ্র জীবজগৎকে কোষ প্রাচীরের উপস্থিতি আর অনুপস্থিতি অনুসারে দুটো ভাগে ভাগ করেছিলেন। কি করেছিলেন? দেখেছিলেন যাদের মধ্যে কোষ প্রাচীর থাকবে তাদেরকে আমরা উদ্ভিদের মধ্যে ফেলবো, আর যাদের কোষ প্রাচীর নেই তাদেরকে আমরা প্রাণীর মধ্যে ইনক্লুড করব। এবার একটু আমি ছোট্ট করে বলে নিই যে কোষ প্রাচীর জিনিসটা কি। ধরো একটা কোষ আছে, কোষের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু আছে, এটা হলো কোষ পর্দা। দেখা গেছে বিশেষ করে উদ্ভিদ কোষের মধ্যে কোষ পর্দার বাইরেও আরো একটা লেয়ার থাকে, স্তরটা কিন্তু মৃত স্তর, যেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের উপস্থিতি এবং অনুপস্থিতি অনুসারে তিনি কি করেছিলেন? সমগ্র জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণীতে বিভক্ত করেছিলেন। কিন্তু তার এই শ্রেণীবিন্যাসের মধ্যেও কিন্তু কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়। সীমাবদ্ধতাগুলো একটু দেখে নেওয়ার আগে আমরা দেখব যে উদ্ভিদের মধ্যে কারা কারা পড়ছে। বিভিন্ন ব্যাকটেরিয়া, ডায়নোফ্ল্যাজেলেটস, প্ল্যান্ট, ক্রাইসোফাইট সবাইকে তিনি উদ্ভিদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। বাকি যারা ছিল তাদেরকে তিনি কি করলেন? প্রাণীর মধ্যে ইনক্লুড করে দিয়েছিলেন। প্রাণীর মধ্যে তিনি প্রোটোজোয়া আর আদার্স যে সমস্ত অ্যানিমালস আছে প্রত্যেককেই তিনি প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু এই দুই রাজ্য শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও প্রবলেম দেখা দিয়েছিল। সেই প্রবলেমগুলো কি কি? তিনি
এককোষী বহুকোষীকে আলাদা করতে পারেননি। দেখা গেল অটোট্রফ হেটেরোট্রফ দুজনেই একই গ্রুপে রয়েছে। আবার প্রোক্যারিওটস ইউক্যারিওটস এদেরকেও একই গ্রুপে ফেলেছেন। আবার দেখা গেল একই গ্রুপে থাকা সত্ত্বেও তাদের কিন্তু এই সীমাবদ্ধতা থেকে যাওয়ার জন্য এই দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি অতটাও বহুল প্রচলিত ছিল না। এরপরে আমরা দেখব তিন রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি বা থ্রি কিংডম ক্লাসিফিকেশন প্রসেস। আর্নেস্ট হেকেল তিনি তিন রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তা। তিনি দেখেছিলেন যে ক্যারোলাস লিনিয়াস যে শ্রেণীবিন্যাস পদ্ধতি দিয়েছেন তার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। তিনি কি করলেন, যে সমস্ত এককোষী জীব ছিল তাদের সমস্ত জীবকে একটা আলাদা গ্রুপে তিনি ইনক্লুড করেন এবং সেই গ্রুপটির নাম দেয় প্রোটিস্টা। সমস্ত এককোষী জীব প্রোটিস্টার মধ্যে তিনি অন্তর্ভুক্ত করলেন। এছাড়া উদ্ভিদ রাজ্য তো আগে থেকেই ছিল আর প্রাণী তো আগে থেকেও ছিল, কিন্তু এই যে থ্রি কিংডম ক্লাসিফিকেশন আমরা পড়ছি সেই ক্ষেত্রেও কিন্তু সীমাবদ্ধতা দেখা দিল। কারণ সমস্ত এককোষীকে প্রোটিস্টার মধ্যে অন্তর্ভুক্ত করলেও সমস্ত এককোষীর মধ্যেও কিন্তু আমরা দুটো আলাদা আলাদা গ্রুপ পেয়ে থাকি। সেগুলো কি কি? সেগুলো একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক। এরপরে যে বিজ্ঞানী চার রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির কথা বলেন তিনি হলেন কোপল্যান্ড, হার্বার্ট কোপল্যান্ড। তিনি কি করলেন, তিনি দেখলেন হেকেলের যে তিন রাজ্য শ্রেণীবিন্যাস ছিল সেক্ষেত্রে কি হয়েছিল, প্রোটিস্টার ক্ষেত্রে আমরা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সমস্ত এককোষী যে জীব ছিল তাদেরকে প্রোটিস্টার মধ্যে ইনক্লুড করেছি। তিনি সর্বপ্রথম কি করলেন, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিককে দুটো আলাদা আলাদা গ্রুপে ইনক্লুড করলেন। গ্রুপগুলো কি ছিল, তিনি সমস্ত এককোষী প্রোক্যারিওট যারা তাদেরকে মনেরার মধ্যে অন্তর্ভুক্ত করলেন, আর যে সমস্ত এককোষী ইউক্যারিওটিক ছিল তাদেরকে প্রোটিস্টা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিককে তিনি আলাদা করলেন। প্রোক্যারিওটিক বলতে আমরা কাদেরকে বুঝি, যাদের মধ্যে কোনো কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নেই, বা নিউক্লিয়াসের তাদের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণী থাকে না। আর যারা ইউক্যারিওট হয় তাদের কোষের মধ্যে নিউক্লিয়াসের বাইরে সুগঠিত একটা আবরণী থাকে, যাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি। তাহলে এই ছিল কোপল্যান্ডের চার রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি। এরপরে আরেক বিজ্ঞানী আসেন যিনি হচ্ছেন R.H. হুইটেকার। সর্বপ্রথম পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির কথা বলেন। তিনি 1969 সালে এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের কথা বলেন। তিনি কি কি ইনক্লুড করেছিলেন এর মধ্যে? আগে থেকে আমরা দেখলাম যে মনেরা ছিল, প্রোটিস্টা ছিল, উদ্ভিদ বা প্ল্যান্টি ছিল, অ্যানিমেলিয়া ছিল। তিনি কি করলেন, নতুন আরেকটা কিংডম যেটা হচ্ছে ফানজি এর কথা বললেন। তাহলে আগে আমরা কি করছিলাম, ফানজিকে উদ্ভিদের মধ্যেই ইনক্লুড করে রেখেছিলাম, কিন্তু তিনি সর্বপ্রথম দেখলেন যে ফানজি আর প্ল্যান্টির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। তাই তিনি ফানজি নামক একটি আলাদাই গ্রুপের কথা বললেন। তাহলে সর্বপ্রথম পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির কথা বলেছিলেন R.H. হুইটেকার 1969 সালে। এবার আমরা দেখে নেব যে R.H. হুইটেকার যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের কথা বলেন সেটা কিসের ওপর ভিত্তি করে হয়েছিল। যে বৈশিষ্ট্যগুলোর কথা তিনি বলেছিলেন সেগুলো হলো জনন পদ্ধতি, কোষের গঠন বলতে সেটা প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক। আর কি করেছিলেন, থ্যালাস গঠনে তিনি কি দেখেছিলেন যে এটা এককোষী নাকি বহুকোষী। আর দেখেছিলেন পুষ্টি পদ্ধতি হতে পারে সে স্বভোজী অথবা পরভোজী। আর
বিবর্তনজনিত সম্পর্ক। বিবর্তনজনিত সম্পর্ক বলতে একটা জীবের সাথে অন্য জীবের কোনো সম্পর্ক আছে কিনা বা তার পূর্বপুরুষ কিরকম ছিল, এই সমস্ত এই 5টা ক্যাটাগরি তিনি লক্ষ্য করেছিলেন, যার ভিত্তিতেই তিনি এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কথা বলেন। এবার আমরা দেখে নেব আর.এইচ. ওয়েটেকার যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কথা বলেছিলেন তাদের প্রত্যেকে কমন ক্যারেক্টারগুলোর মধ্যে কি কি পার্থক্য ছিল। প্রথমে দেখো রয়েছে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। তোমরা সবসময় মনে রাখবে যে কোষ প্রাচীরের প্রকৃতি যে সমস্ত প্রোক্যারিওটিক কোষ ছিল তাদের প্রত্যেককে কিন্তু এই মনেরার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কোষের প্রকৃতি যদি আমরা দেখি তাহলে দেখব মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক আর বাকি সবাই কিন্তু ইউক্যারিওটিক। প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য প্রত্যেকেই হচ্ছে ইউক্যারিওটিক। পরবর্তী রয়েছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের গঠন আমরা যদি দেখি তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখব যে এদের সেলুলোজ থাকে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে এদের কিন্তু সেলুলোজ থাকে না, সেলুলোজের বদলে থাকে পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড। পলিস্যাকারাইড হচ্ছে এক ধরনের শর্করা আর অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু পরপর যুক্ত হয়ে গিয়ে প্রোটিন তৈরি করে। আর এই পলিস্যাকারাইড আর অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে মনেরার ক্ষেত্রে যে কোষ প্রাচীরটা তৈরি করে তাকে আমরা বলি পেপটাইডোগ্লাইক্যান। তাদেরকে বলছি আমরা পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডো মানে হচ্ছে প্রোটিন রিলেটেড ব্যাপার আর গ্লাইকান হচ্ছে শর্করা রিলেটেড জিনিস। প্রোটিস্টার ক্ষেত্রেও কোষ প্রাচীর উপস্থিত থাকছে। ছত্রাকের ক্ষেত্রে সেলুলোজবিহীন থাকছে। ছত্রাকের ক্ষেত্রে কি হয়? ছত্রাকের ক্ষেত্রে কাইটিন নির্মিত কোষ প্রাচীর থাকে। কাইটিনও হচ্ছে এক প্রকার শর্করা। আর উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে তো থাকবে, কারণ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে কোষ প্রাচীর থাকবে যেটা সেলুলোজ দিয়ে গঠিত। আর প্রাণী রাজ্যের ক্ষেত্রে কোনো রকম কোষ প্রাচীর থাকবে না। এরপরে আমরা দেখব নিউক্লিয় পর্দা। যেহেতু আমরা আগেই বললাম যে মনেরা প্রোক্যারিওটিক মানে হচ্ছে তাদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, তাই এখানে বলা হয়েছে অনুপস্থিত। আর বাকি প্রত্যেকের কিন্তু নিউক্লিয়াস থাকবে যেহেতু এরা প্রত্যেকে ইউক্যারিওট। এরপর আমরা দেখব দেহ সংগঠন। দেহ সংগঠন বলতে মনেরা যারা হয় তারা কোষীয়। এবার কোষীয় বলতে বুঝি যে এরা একটি কোষ নিয়ে গঠিত। প্রোটিস্টার ক্ষেত্রেও তাই, এরা একটি মাত্র কোষ নিয়েই গঠিত। ছত্রাকের ক্ষেত্রে কি এদের একের অধিক মানে মাল্টি সেলুলার এরা হয় আর পরপর এই কোষগুলো যুক্ত হয়ে কলা তৈরি করতে পারে, কিন্তু এদের কিন্তু কোনো অর্গ্যান বা অর্গ্যান সিস্টেম নেই। উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে কলা তো থাকবে আর কলাগুলো পরপর যুক্ত হয়ে কিছু অঙ্গ তৈরি করতে পারে, যেমন ফুল, কাণ্ড, মূল, এগুলো প্রত্যেকেই কিন্তু অর্গ্যান সিস্টেম নয়। অর্গ্যান সিস্টেম একমাত্র দেখা যাবে প্রাণী রাজ্যের ক্ষেত্রে বা যাকে আমরা বলছি অঙ্গতন্ত্র। প্রাণীর ক্ষেত্রে কলা থাকতে পারে, অঙ্গ থাকতে পারে, আবার অঙ্গতন্ত্রও থাকতে পারে। এরপর আমরা দেখব পুষ্টি পদ্ধতি। পুষ্টি পদ্ধতির মধ্যে মনেরা হচ্ছে স্বভোজী, মানে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। রাসায়নিক সংশ্লেষকারী হতে পারে, আবার সালোক সংশ্লেষকারী হতে পারে, পরভোজীও হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনেরার মধ্যে যারা পড়ছে তাদের মধ্যে কিন্তু পুষ্টি পদ্ধতিতে অনেক বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি। কেউ সান এনার্জিকে ইউজ করে তারা খাবার তৈরি করছে, কেউ কেমিক্যাল এনার্জিকে তো ইউজ করে খাবার তৈরি করছে, কেউ আবার অন্যের উপর খাবারের জন্য নির্ভরশীল। এরপরে আমরা দেখব প্রোটিস্টা হচ্ছে স্বভোজী, সালোক সংশ্লেষকারী হতে পারে, আবার পরভোজীও হতে পারে। ছত্রাকের পুষ্টি পদ্ধতি কেমন? এরা পরভোজী মানে অন্যের ওপর তারা নির্ভরশীল। পরভোজী অন্যের কাছ থেকেও নিতে পারে, আবার কোনো মৃত পচা গলা দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করেও তারা পুষ্টি রস লাভ করতে পারে। উদ্ভিদ রাজ্যে আমরা সবাই জানি যে গাছের পাতায় সালোক সংশ্লেষ হয়, গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই উদ্ভিদ হচ্ছে স্বভোজী। আর প্রাণী রাজ্য হচ্ছে
হলোজাই বা মৃতজীবী হতে পারে। হলোজাই বা মৃতজীবী পরভোজীর মধ্যেই পড়ে, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল। তাহলে এই ছক থেকে আমরা মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য সম্পর্কে কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এরপর আরেকজন বিজ্ঞানী এলেন, যিনি হচ্ছেন কার্ল উজ। তিনি কি করলেন, এই সমগ্র জীবজগৎকে কিন্তু 6টা রাজ্যে বিভক্ত করলেন। আগের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে আমরা দেখলাম কি কি আমরা পেয়েছি, মনেরা, প্রোটিস্টা পেয়েছি, ফাঞ্জি পেয়েছি, প্লান্টি, অ্যানিমেলিয়া। তিনি কি ইনক্লুড করলেন, তিনি বললেন আরও একটা গ্রুপের কথা, যার নাম হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। এবার আর্কিব্যাকটেরিয়া কারা? তিনি দেখেছিলেন যে এই ব্যাকটেরিয়া হচ্ছে মনেরার মধ্যে পড়ে, যে কিছু কিছু এমন ব্যাকটেরিয়া আছে যারা অত্যন্ত প্রতিকূল পরিবেশেও খুব সহজেই বেঁচে থাকতে পারে, এবং দেখা গেছিল যে 16S rRNA, আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো যে rRNA কি, mRNA কি। এখন শুধু এইটুকুই তোমরা মনে রাখবে যে সাধারণ ব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়ার মধ্যে এই 16S rRNA এর ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। সেই কারণে তিনি আরও একটি আলাদা গ্রুপের কথা বলেন, যেটা হলো আর্কিব্যাকটেরিয়া, যারা অত্যন্ত প্রতিকূল পরিবেশে খুব সহজেই বেঁচে থাকতে পারে। বিজ্ঞানী কার্ল উজ যে 6 রাজ্য শ্রেণীবিন্যাসের কথা বলেছিলেন, তারপরে তিনি এই সমস্ত যে 6 রাজ্যের কথা তিনি বলেন, তাদেরকে নিয়ে 3টি ডোমেনের কথা বলেন। 1 ছিল আর্কিয়া, 2 ইউব্যাকটেরিয়া এবং 3 হচ্ছে ইউক্যারিয়া। তিনি কি করলেন, যে সমস্ত ব্যাকটেরিয়া অত্যন্ত প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে তাদেরকে এই আর্কিয়া ডোমেনে ইনক্লুড করে দিলেন, আর বাকি যে সমস্ত ব্যাকটেরিয়া ছিল যাদেরকে আমরা মনেরার মধ্যে পড়েছি তাদেরকে বললেন ইউব্যাকটেরিয়া। আর বাকি যারা ছিল প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এদের প্রত্যেককে নিয়ে এই ইউক্যারিয়া ডোমেনের মধ্যে ইনক্লুড করেন। ইউক্যারিয়া ডোমেন হচ্ছে সবথেকে বড় ডোমেন, আর এই ইউক্যারিয়া ডোমেনের মধ্যে অ্যানিমেলিয়ার মধ্যে যারা পড়ে সেটি হচ্ছে সবথেকে বৃহৎ। এরপর আমরা একে একে প্রত্যেকটা, এই যে আমরা পড়লাম মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, এদের প্রত্যেকের বৈশিষ্ট্য একে একে পড়ব। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো মনেরা। তোমরা জেনে রাখবে যে সমস্ত যে ব্যাকটেরিয়া আছে তাদেরকে কিন্তু এই মনেরার মধ্যেই ফেলা হয়, আর এই ব্যাকটেরিয়া হলো প্রথমত এককোষী, কারণ এদের সমগ্র জীবদেহ বলতে গেলে একটাই কোষ নিয়ে গঠিত, আর এরা প্রোক্যারিওট বা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওট কেন? এদের মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস যেহেতু দেখা যায় না, তাই এদেরকে আমরা প্রোক্যারিওট বলতে পারি। এবার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো এরপর আমরা একে একে দেখে নেব। এরা সংখ্যায় সবথেকে বেশি এবং সর্বত্র বিরাজমান। তুমি যদি বাগান থেকে এক মুঠো মাটি কোথাও থেকে নিয়ে আসো, তাহলে দেখবে সেই মাটির মধ্যেও কিন্তু প্রায় 1 কোটি ব্যাকটেরিয়া রয়েছে, 1 কোটি, তারও বেশিও হতে পারে। তাই বলছে যে সংখ্যায় সব থেকে বেশি এবং সর্বত্র বিরাজমান। এরা অত্যন্ত প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। লবণাক্ত জায়গা, অত্যন্ত গরম জায়গা, সমস্ত জায়গাতেই এরা বেঁচে থাকতে পারে। এদের মধ্যে অনেকেই পরজীবী বা প্যারাসাইট রূপে অবস্থান করে। এবার পরজীবী বলতে কাদেরকে বোঝায়? পরজীবী বলতে তাদেরকে বোঝায়, ধরো দুটো জীব রয়েছে, এরা একসাথেই থাকে, কিন্তু একটা জীব কি করছে, অন্য একটা জীবকে হেল্প করছে বা কোনোভাবে সাহায্য করছে। সেটা হতে পারে তাকে আশ্রয় দিচ্ছে বা খাবার তৈরিতে সাহায্য করছে বা খাবার তৈরি করে সেই পুষ্টি তাকে দিচ্ছে, কিন্তু অপর জীব কি করছে? অপর জীব তার ক্ষতি করছে। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা বলি পরজীবিতা। পরজীবিতায় একজন হেল্প পাবে আর অন্যজনের কিন্তু ক্ষতি হবে।
অনেকেই কিন্তু এদের মধ্যে পরজীবী রূপে অবস্থান করে। আমরা দেখেছি যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন রোগ হতে পারে, যেমন কলেরা হয় ভিব্রিও কলেরির জন্য, সালমোনেলা টাইফির জন্য টাইফয়েড জ্বর হয়। তো এগুলো হচ্ছে প্যারাসাইটের উদাহরণ। প্রত্যেকেই প্যারাসাইট নয়, এদের মধ্যে অনেকেই আছে যারা আমাদেরকে অনেক রকমভাবে সাহায্যও করে থাকে। এরপর আমরা দেখব এই মনেরা গ্রুপটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাগ কি কি? এক হচ্ছে আর্কিব্যাকটেরিয়া আর হচ্ছে ইউব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া এবং সাধারণ ব্যাকটেরিয়ার কিন্তু কোষ পর্দা, কোষ প্রাচীরের গঠন আলাদা হয়, এই কারণেই কিন্তু এদের আলাদা করা হয়েছে। সাধারণ যে ব্যাকটেরিয়াগুলোর কথা আমরা জানি বা পড়ি, তাদের যে কোষ প্রাচীর থাকে সেটা পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়। এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান, এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়। আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু সেল ওয়ালটা একটু আলাদা হয়ে যায়। সেল ওয়াল মানে কোষ প্রাচীরের কথা আমি এখানে বলছি। এদের সেল ওয়াল সিউডোমিউরিন নামক পদার্থ দিয়ে তৈরি হয়। আর সেল ওয়ালের মধ্যে বা সেল মেমব্রেনের মধ্যে যে লিপিডটা থাকে সেটা কিন্তু ব্রাঞ্চড হয়। ব্রাঞ্চড হওয়ার জন্যই কিন্তু এরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে সহজেই বেঁচে থাকতে পারে। অত্যন্ত প্রতিকূল পরিবেশে যেহেতু এরা বেঁচে থাকে, তাই এদেরকে আমরা বলি এক্সট্রিমোফাইলস। তোমরা জেনে রাখবে, ফাইলস শব্দটি যেখানেই থাকবে সেটা মানেই হচ্ছে পছন্দ করা। যেমন হাইড্রোফাইল, হাইড্রোফাইল কারা? যারা জলকে পছন্দ করে তাদেরকে আমরা বলি হাইড্রোফাইল। এবার এই আর্কিব্যাকটেরিয়াকে আবার তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে যারা লবণাক্ত জায়গায় জন্মায়, আর দ্বিতীয় যারা উষ্ণ প্রসবন বা অত্যন্ত গরম এলাকাতে থাকতে পছন্দ করে, আর যারা জলাভূমি বা মার্সি অঞ্চলে থাকে। যারা লবণাক্ত জায়গায় থাকে তাদেরকে বলা হয় হ্যালোফাইলস। যারা অত্যন্ত গরমযুক্ত এলাকাতে থাকতে পছন্দ করে তাদেরকে বলে থার্মো অ্যাসিডোফাইলস। আর যারা মার্সিল্যান্ডে বা জলাভূমিতে থাকে তাদেরকে আমরা বলি মিথানোজেন। এই মিথানোজেন ব্যাকটেরিয়া যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রুমিন্যান্ট অ্যানিমাল বা রুমিন্যান্ট অ্যানিমাল কাদেরকে বলি? গবাদি পশু। গবাদি পশুদের যে স্টমাক হয় তাদের মধ্যে এই মিথানোজেন ব্যাকটেরিয়াদেরকে দেখতে পাওয়া যায়। এছাড়াও বায়োগ্যাস যে তৈরি হয়, বায়োগ্যাস তৈরিতেও কিন্তু এদের মুখ্য এক ভূমিকা রয়েছে। এরপর আমরা দেখব ইউব্যাকটেরিয়া সম্পর্কে। ইউব্যাকটেরিয়াকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। এবার আমরা জানবো মাইকোপ্লাজমা সম্পর্কে। মাইকোপ্লাজমা হচ্ছে, এদের সাইজ যদি আমরা দেখি তাহলে এরা সব থেকে ছোট কোষ, 0.1 মাইক্রোমিটার থেকে 0.3 মাইক্রোমিটার। সাধারণ যে সমস্ত ব্যাকটেরিয়ার কথা আমরা জানি বা পড়ি সেগুলো 1 থেকে 3 অথবা 1 থেকে 5 মাইক্রোমিটারের মধ্যে এদের সাইজ হয়, কিন্তু মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে হয় 0.1 মাইক্রোমিটার থেকে 0.3 মাইক্রোমিটার, যেটা সব থেকে ছোট কোষ। এদের মধ্যে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। আমরা এতক্ষণ ধরে পড়েছি, জেনেছি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান নামক পদার্থ দিয়ে তৈরি হয়, কিন্তু একমাত্র ব্যাকটেরিয়ার মধ্যে এরাই রয়েছে মাইক্রোপ্লাজমা যাদের কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। এরা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, তাই এদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ। যেমন ধরো তুমি তোমার বন্ধুর সাথে বাজারে গেছো, যে প্ল্যান করে গেছো যে আজকে বিরিয়ানি খাবে, কিন্তু বাজারে গিয়ে দেখছে যে বিরিয়ানির দোকানটাই বন্ধ। তখন তোমরা কি ডিসাইড করলে যে না থাক, বিরিয়ানি না হলেও চলবে, আজকে আমরা মোমো বা ফুচকা অন্য কিছু একটা খেয়ে নেব। তো ঠিক তেমনই এদের অক্সিজেন থাকলেও হবে, না থাকলেও কোনো ব্যাপার নেই। এরা ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পর্দাকে সহজে ভেদ করে যেতে পারে। আমরা যদি অন্যান্য কোনো ব্যাকটেরিয়া নিই, তারা কিন্তু ব্যাকটেরিয়ার মেমব্রেন দিয়ে সহজে
ভেদ করে যেতে পারবে না। একমাত্র মাইক্রোপ্লাজমায় যে ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পর্দাকে ভেদ করে যেতে পারে। এরা প্যারাসাইটিক নেচারের হয়, মানে রোগ সৃষ্টি করতে পারে। মাইক্রোপ্লাজমার মধ্যে কারা পড়ে, যেমন হচ্ছে পিপিএলও আর মাইকোপ্লাজমা, লেডলাই। তাহলে মাইক্রোপ্লাজমার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়লাম সেগুলো কি কি? এদের সাইজ খুব ছোট, কোনো রকম কোষ প্রাচীর থাকে না, অক্সিজেন ছাড়া সহজেই এরা বাঁচতে পারে, আর ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার ভেদ করে যেতে পারে, প্যারাসাইটিক নেচারের হয়, আর উদাহরণ পিপিএলও, মাইক্রোপ্লাজমা, লেডলাই। তাহলে আমাদের এখানে মাইক্রোপ্লাজমা হয়ে গেছে। এরপর আমরা দেখব সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে। সায়ানোব্যাকটেরিয়ারও কতগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেগুলোর মধ্যে প্রধান কি, আমরা জানি যে ক্লোরোফিল কোথায় থাকে। ক্লোরোফিল থাকে সাধারণত যে কোনো উদ্ভিদের সবুজ পাতার মধ্যে বা কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্টিড থাকে সেখানে কিন্তু ক্লোরোফিল থাকে। কিন্তু ব্লু গ্রিন অ্যালগি বা যার আরেক নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের মধ্যেও থাকে ক্লোরোফিল এ। এরা কলোনি তৈরি করতে পারে, আবার সূত্রাকারও হতে পারে। কলোনি বলতে কি, একসাথে ধরো অনেকগুলো কোষ একসাথে এরা রয়েছে। আবার সূত্রাকারও হতে পারে এইরকম। কলোনি গঠন করলে এদের সুবিধা কি হয়, এদের মধ্যে কাজটা ওরা কি করে, নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তাতে ডিভিশন অফ লেবারটা অনেক কমে যায়। তাই এরা কলোনি গঠন করে থাকতে পারে। আবার সূত্রাকার, এই সুতোর মতো যে তোমরা গঠনটা দেখতে পাচ্ছ একে বলে সূত্রাকার, সূত্রাকার হিসেবেও থাকতে পারে। আর এদের বাইরে কিন্তু থাকে হচ্ছে জিলাটিনাস একটা আবরণ থাকে। এই জিলাটিনাস আবরণকে বলা হয় মিউসিলেজ। এরা অক্সিজেনিক ফটোসিনথেসিস করতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এরা অক্সিজেনিক ফটোসিনথেসিস করতে পারে। এর মানে হচ্ছে এরা কি করে, ফটোসিনথেসিস মানে নিজের খাবার তো নিজে তৈরি করতে পারে। আর যেহেতু ফটো শব্দটি রয়েছে তাই এরা সোলার এনার্জি বা সূর্য রশ্মিকে কাজে লাগিয়ে খাবার তৈরি করে। আর অক্সিজেনিক কথাটার এখানে অর্থ হচ্ছে এরা জলকে ভেঙে অক্সিজেন তৈরি করে, তাই বলা হচ্ছে এরা অক্সিজেনিক ফটোসিনথেসিস বা ফটোসিনথেটিক। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এদের অ্যালগাল ব্লুম। অনেক ক্ষেত্রে কি করে, তোমরা দেখবে যে পুকুরের মধ্যে অনেক সময় পুরো সবুজ হয়ে ভরে যায়। তো কোনো জলাশয়ে যখন এরা থাকে, অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ার জন্য পুরো জলাশয়ে ছেয়ে যায়, সেই জলটাকে পুরোপুরি ভাবে এরা দূষিত করে ফেলে। তো তাকেই বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। এখানে তোমরা ছবিও দেখতে পাচ্ছ যে পুরো জলাশয়ের মধ্যে এইভাবে তারা ছড়িয়ে পড়ে সমস্ত জলটাকে নষ্ট করে ফেলেছে বা দূষিত করে ফেলেছে। একেই বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ক্রোম্যাটোফোর। আমি একটু আগেই বললাম যে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, এদের ক্লোরোফিল এ থাকে। আমরা জানি যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু সাধারণত কোনো পর্দা ঘেরা কোষ সংজ্ঞানো থাকে না, থাকে শুধু নিউক্লিয়াসের মধ্যে শুধু জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, তাও নিউক্লিয়াস থাকে না, কারণ নিউক্লিয়াসের মধ্যে কোনো প্রপার মেমব্রেন থাকে না, আর থাকে 70S রাইবোসোম। তাহলে আমরা তো জানি ক্লোরোফিল থাকে প্লাস্টিডের মধ্যে, আর প্লাস্টিড তো পর্দা ঘেরা কোষাঙ্গাণু। তাহলে এদের মধ্যে ক্লোরোফিল এটা কোথায় থাকে? আমরা যদি এদের কোষটাকে দেখি তাহলে দেখবো যে কোষ মেমব্রেনটা কি হয়, এই কোষের মধ্যে গিয়ে কিন্তু এক ধরনের স্ট্রাকচার তৈরি করে। এটাকেই আমরা বলছি ক্রোম্যাটোফোর। এই ক্রোম্যাটোফোরের মধ্যেই থাকে হচ্ছে ক্লোরোফিল এ, যার সাহায্যে এরা অক্সিজেনিক ফটোসিনথেসিস করতে পারে। এরপরে আমরা দেখব হেটেরোসিস্ট।
এখানে তোমরা এই ছবিতে একটা মোটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেটেরোসিস্টের গঠন। আমরা জানি যে সায়ানোব্যাকটেরিয়া কি করে, সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। ধরো এখানে আমি একটা এরকম এঁকেছি, এর মধ্যে কোষ রয়েছে। এবার ফটোসিনথেসিস করতে গেলে কি হয়, কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন হয় আর অক্সিজেন রিলিজ হয়। এটা গেল একটা আলাদা গল্প। এরপর আমরা দেখব যে হেটেরোসিসটা কেন তৈরি হচ্ছে। কিছু কিছু এমন ব্যাকটেরিয়া রয়েছে যারা নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। এবার এই নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে কি হয়, একটা এনজাইম আমাদের প্রয়োজন পড়ে, যেটার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। এই নাইট্রোজিনেজ কিন্তু অক্সিজেন যদি থাকে সে কাজ করতে পারবে না। তাহলে এই কোষের মধ্যে যদি ফটোসিনথেসিস হয়, কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করতে হচ্ছে, তার পরিবর্তে অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে তো সেখানে নাইট্রোজিনেজ কাজ করবে না। কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার কাজও হচ্ছে আরেকটা, যে সে নাইট্রোজেন ফিক্সেশন করবে। সেই জন্য কি হয়েছে, এর কোষ প্রাচীরটাকে অনেকটা মোটা করে ফেলেছে। মোটা করার জন্য কি হবে, বাইরে থেকে কোনো অক্সিজেন ভেতরে আসবে না। আরও একটা জিনিস কি করেছে, আমরা এটা যখন সালোক সংশ্লেষ পড়ব তখন আরও একটু ভালো করে জানবো। PH2 বলে একটা গঠন হয়, যার প্রভাবেই কিন্তু অক্সিজেন তৈরি হয়। এর মধ্যে কিন্তু এই PH2টা অ্যাবসেন্ট থাকে না। তাহলে আমরা দুদিক থেকে সুবিধা পেলাম, বাইরে থেকেও কোনো অক্সিজেন পাচ্ছি না, আবার PH2 যেহেতু এর মধ্যে নেই তাই সেক্ষেত্রেও কোনো অক্সিজেন তৈরি হচ্ছে না। তাহলে নাইট্রোজেনের সহজেই তার কাজটা করতে পারবে, সহজেই N2 ফিক্সেশনে অংশগ্রহণ করতে পারবে। তাই এই যে মোটা যে কোষপ্রাচীর বিশিষ্ট গঠনটা আমরা দেখতে পাচ্ছি তাকেই আমরা বলছি হেটেরোসিস্ট। সিস্ট মানে হচ্ছে থিক ওয়াল বা মোটা প্রাচীর, আর হেটেরো মানে হচ্ছে ভিন্ন বা আলাদা। হেটেরোসিস্ট যেহেতু বাকিদের থেকে একটু আলাদা তাই এর নাম হচ্ছে হেটেরোসিস্ট। কেন হচ্ছে, যাতে সে সহজেই N2 ফিক্সেশনে অংশগ্রহণ করতে পারে। এবার জানবো যে N2 ফিক্সেশনে কারা সাহায্য করে। যেমন হচ্ছে নস্টক, অ্যানাবিনা, এরা N2 ফিক্সেশনে অংশগ্রহণ করে। তাহলে আমাদের মাইক্রোপ্লাজমা হয়ে গেছে, সায়ানোব্যাকটেরিয়া হয়ে গেছে। এরপর আমরা সাধারণ ব্যাকটেরিয়ার কতগুলো প্রধান প্রধান বৈশিষ্ট্য দেখব। এখানে একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, দেখে বোঝা যাচ্ছে এককোষী। আর এর মধ্যে কিছু এইরকম প্যাঁচানো প্যাঁচানো কিছু জিনিস পড়ে আছে, যেটা হচ্ছে ওর জেনেটিক ম্যাটেরিয়াল। সাইড থেকে লম্বা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা কি করে, এদের চলতে ফিরতে সাহায্য করে। সহজ কথায় এদের আমরা বলতে পারি এদের গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। আর কিছু এরকম ছোট ছোট স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি পিলি। পিলি জননে সাহায্য করে। তোমরা জেনে রাখবে যে এখানে যেমন একটা ফ্ল্যাজেলা এরকম দেখতে পাচ্ছি বড় মতো, প্রত্যেকের কিন্তু একটা ফ্ল্যাজেলা নাও থাকতে পারে, কারো দুটোও থাকতে পারে, কারো হয়তো একদিকে এইভাবে একগুচ্ছ ফ্ল্যাজেলা থাকতে পারে, কারো হয়তো পুরো এই কোষ জুড়ে ফ্ল্যাজেলা থাকতে পারে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া অত্যন্ত সরল গঠনযুক্ত হয়, কারণ আমরা দেখলাম এককোষী প্রোক্যারিওটিক, এর মধ্যে আলাদা কোনো কোষাঙ্গন সেইভাবে আমরা দেখতে পেলাম না, তাই হচ্ছে এরা প্রোক্যারিওটিক। এদের মধ্যে অত্যন্ত কমপ্লেক্স বিহেভিয়ার দেখা যায়। আমরা আস্তে আস্তে পরবর্তী এদের মধ্যে কমপ্লেক্স বিহেভিয়ার দেখা যায়। আমরা যখন এর পুষ্টি পদ্ধতি জানবো, জনন পদ্ধতি জানবো, তখন দেখব এদের কমপ্লেক্স বিহেভিয়ারটা কীরকম। এরা সব থেকে বেশি বৈচিত্র্যময়, আর বৈচিত্র্যও দেখায় পুষ্টি পদ্ধতিতে। কেউ অটোট্রফ, কেউ আবার হেটেরোট্রফ। অটোট্রফের মধ্যেও এক একজন এক এক রকম, হেটেরোট্রফের মধ্যেও এক একজন এক এক রকম। এবার আমরা দেখব
ব্যাকটেরিয়ার প্রকারভেদ। ব্যাকটেরিয়াকে কিন্তু অনেক রকম ভাবে ভাগ করা যায়। হয়তো আমরা তার ফ্ল্যাজেলাকে নিলাম, দেখলাম যে কার ফ্ল্যাজেলা কীরকম, সেই হিসেবে আমরা ভাগ করতে পারি। আবার দেখলাম যে এই ব্যাকটেরিয়ার এই ধরনের পুষ্টি পদ্ধতি দেখা যায়, অন্য ব্যাকটেরিয়ার অন্য পুষ্টি পদ্ধতি দেখা যায়, সেই হিসেবে ভাগ করতে পারি। কারো আবার অযৌন জনন দেখা যায়, কারো আবার যৌন জনন দেখা যায়। তাহলে একটা জিনিসকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা তার শ্রেণীবিন্যাস করতে পারি। প্রথমেই আমরা দেখে নেব যে ব্যাকটেরিয়ার প্রকারভেদ, সেটা আকৃতির ওপর নির্ভর করে আমরা কিভাবে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করছি। যে চারটে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক। কি কি দেখতে পাচ্ছি? ব্যাসিলাস, কক্কাস, ভিব্রিও এবং স্পাইরিলাম। ব্যাসিলাসকে দেখলে তোমরা বুঝতে পারবে এটা অনেকটা এরকম লম্বা লম্বা কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটাকে বাংলায় বলা হয় দণ্ডাকার। আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেটা গোল গোল এরকম আঙুরের মতো দেখতে, একে বলা হচ্ছে কক্কাস। আর রয়েছে কমা শেপের মতো, আমরা বাংলায় যে এরকম ভাবে কমা লিখি, কমা শেপের ব্যাকটেরিয়াকে বলা হয় ভিব্রিও। আর রয়েছে এরকম সুতোর মতো, যাকে বলছে স্পাইরিলাম। তাহলে কি কি হলো? ব্যাসিলাস, কক্কাস, ভিব্রিও, স্পাইরিলাম। এবার কক্কাসকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে: ডিপ্লোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। ডিপ্লোকক্কাস মানে, ডিপ্লো কথাটা যেখানেই আসবে সেটা মানেই হবে দুই। দেখো এই ছবিতে দুটো করে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাই এটা হচ্ছে ডিপ্লোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস কারা? যারা এই আঙুরের গুচ্ছের মতো পড়ে থাকবে সেগুলো হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। আর যারা এরকম লম্বা লম্বা হয়ে একটার পর একটা এরকম ভাবে সাজানো থাকবে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। তোমরা যদি এই টপিক সংক্রান্ত এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে অবশ্যই তোমরা এলিট অ্যাপটা ডাউনলোড করে ফ্রিতে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। অবশ্যই তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিও। এরপর আমরা দেখব যে ব্যাকটেরিয়াকে কিভাবে তার পুষ্টি পদ্ধতির ওপর নির্ভর করে তার শ্রেণীবিন্যাস আমরা করছি। আমি আগেই বলেছি যে এদের পুষ্টি পদ্ধতিতে কিন্তু অনেক বৈচিত্র্য দেখা যায়, এক একজন এক এক রকমের। কীরকম? কেউ হচ্ছে স্বভোজী, কেউ আবার পরভোজী। স্বভোজী কারা? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে বা যারা ইনঅর্গ্যানিক কোনো ম্যাটেরিয়ালস থেকে সহজেই নিজের খাবারটা তৈরি করতে পারে তাদেরকে বলবো স্বভোজী। আর যারা খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল বা ইনঅর্গ্যানিক কোনো জিনিস থেকে তারা খাবারটা তৈরি করতে পারছে না, তারা হচ্ছে পরভোজী। স্বভোজীকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফটো অটোট্রফ, দুই কেমো অটোট্রফ। এবার জানবো যে ফটো অটোট্রফ। ফটো মানেই জানবে যে এখানে সান এনার্জি ব্যবহার করা হবে, মানে সূর্যরশ্মি ব্যবহার করে সে তার খাবারটা তৈরি করবে। আর কেমো অটোট্রফ কারা? যারা কেমিক্যাল এনার্জি ব্যবহার করে নিজেদের খাবারটা নিজেরা তৈরি করবে, তাদের আমরা বলবো কেমো অটোট্রফ। ফটো অটোট্রফের মধ্যে সাধারণত সমস্ত সানো ব্যাকটেরিয়ারা পড়ে। এরা অক্সিজেনিক হতে পারে, আবার অ্যানঅক্সিজেনিক হতে পারে। অক্সিজেনিক বলতে বোঝায় এরা জলকে ভেঙে অক্সিজেন উৎপন্ন করে, তাই এদেরকে বলা হচ্ছে অক্সিজেনিক। আর যারা অন্যান্য ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালস তৈরি করে, যেমন হতে পারে সালফার, এফি, তারা হচ্ছে অ্যানঅক্সিজেনিক। অক্সিজেনিকের এক্সাম্পল কোনগুলো? সমস্ত সায়ানোব্যাকটেরিয়া বা যাকে আমরা বলি ব্লু গ্রিন অ্যালগি, এরা হচ্ছে ফটো অক্সিজেনিকের মধ্যে পড়ে। আর অ্যানঅক্সিজেনিক কারা? অ্যানঅক্সিজেনিকের মধ্যে হচ্ছে গ্রিন সালফার ব্যাকটেরিয়া, পার্পল সালফার ব্যাকটেরিয়া, এরা হলো অ্যানঅক্সিজেনিকের মধ্যে পড়ে। এরপর আমরা দেখে নেব যে পরভোজী কারা। পরভোজী হচ্ছে তারাই যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তারা হচ্ছে পরভোজী। এরা হতে পারে মিথজীবী, মৃতজীবী এবং পরজীবী। মিথজীবী হচ্ছে তারা যারা কি হয়, একে অপরের সাহায্য লাভ করে বেঁচে থাকে। ধরো দুটো জীব আছে,
এ বি, এ যেমন বি কে হেল্প করবে, বিও তেমন কিন্তু এ কে হেল্প করবে। আমরা একে প্লাস প্লাস হিসেবে ডিনোট করতে পারি। যেহেতু একে অপরের কোনো রকম কোনো ক্ষতি না করে একে অপরকে সাহায্য করে এরা বেঁচে থাকছে, তাই এদেরকে আমরা বলি মিথজীবী। মিথজীবীর উদাহরণ কোনগুলো হতে পারে? যেমন হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম এমন এক ধরনের ব্যাকটেরিয়া যেগুলো শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে থাকে। উদ্ভিদের মূলে থাকে এবং একে অপরকে সাহায্য করে কিন্তু এরা বেঁচে থাকে, নাইট্রোজেন ফিক্সেশনেও সাহায্য করে। এরপর দেখব মৃতজীবী। মৃতজীবী কারা? মৃতজীবী হচ্ছে তারা যারা কোনো পচা গলা কোনো অংশ থেকে তারা পুষ্টিরস সংগ্রহ করে বেঁচে থাকে। যেমন হচ্ছে ধরো কোথাও একটা কোনো খাবার পচে যাচ্ছে, সেখানে এরকম ব্যাকটেরিয়ারা আসবে, তারা এর থেকে পুষ্টিরসটা সংগ্রহ করে বেঁচে থাকবে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অ্যাসিটোব্যাক্টার। এটা হচ্ছে মৃতজীবীর উদাহরণ। মৃতজীবীকে ইংরেজিতে বলা হয় স্যাপ্রোফাইটিক। এরপর রয়েছে পরজীবী। পরজীবী কারা? পরজীবীতে কি হয় যে ধরো এ এবং বি রয়েছে, একজন অপরজনকে সাহায্য করলেও আরেকজন কিন্তু অন্যজনের ক্ষতি করবে। তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? প্লাস মাইনাস। এই ধরনের সম্পর্ককে বলা হয় পরজীবিতা। আর যারা এই ধরনের সম্পর্কে অংশগ্রহণ করে তাদের বলা হয় পরজীবী। যে ক্ষতি করছে তাকে বলা হয় পরজীবী। পরজীবী সাধারণত দেখবে যারা রোগ সৃষ্টি করে তারা কিন্তু পরজীবী হয়। যেমন কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, টাইফয়েড, টিটেনাস, এই সমস্ত রোগই কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। এরা কি করে? এরা মানব দেহে বাসা বাঁধে। বাসা বাঁধার পরে কি হয়? মানব দেহে একটা আশ্রয় পেয়ে যাচ্ছে, কিন্তু পরিবর্তে কি করছে? বিভিন্ন অসুখের সৃষ্টি করছে, যার জন্য মানব দেহের ক্ষতি হচ্ছে। তাহলে একজন ব্যাকটেরিয়া যে রয়েছে সে বিভিন্নভাবে লাভ পেলেও আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে, তাই এরা পরজীবীর মধ্যে পড়ে। কলেরা, টাইফয়েড, টিটেনাস এরা সবাই হচ্ছে পরজীবী। এরপর আমরা দেখব ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি। যে ব্যাকটেরিয়াকে জননের পদ্ধতির ওপর নির্ভর করে আমরা কিভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে অযৌন জনন আর দুই হচ্ছে যৌন জনন। যৌন জনন যেখানেই পড়বে সেখানেই তোমরা মনে রাখবে যে যৌন জননের ক্ষেত্রে পুং গ্যামেট, যাকে বলা হয় স্পার্ম, এবং স্ত্রী গ্যামেট, যাকে বলা হয় ওভাম, এই স্পার্ম এবং ওভামের কিন্তু মিলন ঘটবে, যার ফলে তৈরি হবে জাইগট। তাহলে যৌন জনন হওয়ার মেন ক্রাইটেরিয়াই হচ্ছে যে স্পার্ম এবং ওভামের ফিউশন হতে হবে, তাহলে সেটাকে আমরা যৌন জনন বলতে পারি। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যতই সে নিম্ন শ্রেণীর হোক, সেখানে কিন্তু অযৌন জননও যেমন দেখা যায় তেমন যৌন জননও দেখা যায়। অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখব যে এটাকে বলা হয় বাইনারি ফিশন। যখন পরিবেশ অনুকূল থাকে, ফেভারেবল কন্ডিশন থাকে, তখন তারা অযৌন জননের মধ্যে দিয়ে তারা বংশ বিস্তার করে। প্যারেন্ট সেল থাকে, একটা কোষ থেকে কি হয়? দুটো কোষ তৈরি হয়, আবার এই দুটো কোষ থেকে আবার কিন্তু চারটে কোষ তৈরি হবে। আমাদের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে ইকোলাই। এটা হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া যেটা আমাদের B12 ভিটামিন সংশ্লেষে সাহায্য করে। ইকোলাই কি করে? 20 মিনিটেই কিন্তু এইভাবে দুটো কোষ তৈরি করতে পারে। কিন্তু যদি আমরা একটা হিউম্যান সেলকে দেখি বা একটা মানব দেহের যে কোনো কোষকে দেখি, সে কিন্তু একটা থেকে দুটো কোষ তৈরি করতে পুরো 24
ঘন্টা সময় নেয়। তাহলে দেখতেই পাচ্ছি যে ব্যাকটেরিয়া কত দ্রুত তার বংশবিস্তার করতে পারে। অযৌন জননের ক্ষেত্রে আরও একটা পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে এন্ডোস্পোর তৈরি করা। কখন হয়? যখন পরিবেশ প্রতিকূল অবস্থায় থাকবে তখন তারা কিন্তু এন্ডোস্পোর তৈরি করবে। এন্ডোস্পোর কিন্তু তোমরা মনে রাখবে, এই যে ব্যাসিলাস ব্যাকটেরিয়া আমি পড়িয়েছিলাম, ব্যাসিলাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত দেখা যায়, মোস্ট কমন দেখা যায় এই ব্যাসিলাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, এরা কোষের বাইরে একটা শক্ত মতো স্তর গঠন করে, দিনের পর দিন পড়ে থাকে। যখন দেখে যে পরিবেশ অনুকূল অবস্থায় রয়েছে তখন এই বাইরের যে লেয়ারটা রয়েছে সেটা পুরো সরে গিয়ে আবার তারা বাইনারি ফিশনের মধ্যে দিয়েই কিন্তু দুটো কোষ তৈরি করতে পারে। প্রথমে তারা এন্ডোস্পোর তৈরি করলেও যখন দেখে যে অনুকূল পরিবেশে তারা সম্মুখীন হচ্ছে বা অনুকূল পরিবেশে রয়েছে তখন তারা কিন্তু এন্ডোস্পোরের বাইরের যে শক্ত লেয়ারটা রয়েছে সেটা ভেঙে গিয়ে তারা আবার সেই বাইনারি ফিশনের মধ্যে দিয়ে দুটো কোষ তৈরি করতে পারে। এরপর আমরা দেখব যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার তিনটে পদ্ধতি আমরা দেখতে পাই। কি কি দেখতে পাই? ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এবং কনজুগেশন। এই মুহূর্তে তোমরা শুধু এই তিনটে টার্মের সাথে পরিচয়, এই মুহূর্তে তোমরা শুধু এই তিনটে টার্ম ভালো করে মনে রাখবে যে ব্যাকটেরিয়ার যৌন জনন কিভাবে হয়, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন। পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা জানবো যে ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এবং কনজুগেশন কিভাবে হয়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে যৌন জনন হয় সেটা কিন্তু ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, আসল বা সত্যিকারের যৌন জনন কিন্তু সেখানে হয় না। এরপর আমরা দেখব ব্যাকটেরিয়া কিভাবে যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। যৌন জনন কিন্তু এক্ষেত্রে মনে রাখবে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু এদের দেখা যায় না। ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন কোনটা? যেখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের ফিউশন হবে বা মিলন করবে। ব্যাকটেরিয়ার যৌন জনন তিনটে পদ্ধতিতে হয়, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন। ট্রান্সডাকশন হয় সাধারণত ভাইরাসের মাধ্যমে। ট্রান্সফরমেশন কি হয়? কোনো মিডিয়ামের মাধ্যমে। আর কনজুগেশনের ক্ষেত্রে কি হয়? এইরকম একটা টিউবের মতো দুটো ব্যাকটেরিয়ার মধ্যে টিউব ফর্মেশন হয়, এর মধ্যে দিয়ে জেনেটিক ম্যাটেরিয়ালটা পাস হয়। তোমরা এখন ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন আর কনজুগেশন এই তিনটে টার্ম ভালো করে মনে রাখবে। পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।